যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৯৫ ফিলিস্তিনি। লেবাননে হামাসের ৩ শীর্ষ নেতাকে হত্যার দাবি। ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। তেহরানের হামলায় সামরিক স্থাপনা ক্ষতির কথা স্বীকার করল তেল আবিব। এবার ব্রিক্স সদস্য দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই কার্যকর। ডলারকে দুর্বল করতে জোট গঠনের অভিযোগ। ইউক্রেনে সামরিক সহায়তা সীমিত করছে যুক্তরাষ্ট্র। পুতিনের কার্যকলাপ নিয়ে কঠোর সমালোচনা ট্রাম্পের। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট নয় বলছে ক্রেমলিন। এবার বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, বিপর্যস্ত টেক্সাসে মৃত্যু বেড়ে ১১১। ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের মার্সেই শহর, বন্ধ বিমানবন্দর ও রেল স্টেশন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৯৫ জন। তীব্র হয়েছে পশ্চিম তীরে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ। এদিকে লেবাননে ড্রোন হামলায় ৩ শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহের মধ্যেই গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একই দিন পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায়, আর ফিলিস্তিনিরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায়, হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিকে লেবাননের ত্রিপোলিতে ড্রোন হামলায় মাহরান মোস্তফা বাজউর সহ আরও ২ জন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার ভিডিও প্রকাশ করে তেল আবিব দাবি করে, বাজউর লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইসরায়েলে রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। গাজা ইস্যুতে সোমবারের বিশেষ বৈঠকের পর মঙ্গলবারও হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। নির্ধারিত সময়সূচির বাইরে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় গাজাকে ট্র্যাজেডি বলে আখ্যা দিয়ে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। জবাবে নেতানিয়াহু বলেন, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। জিম্মিদের মুক্তি, হামাসকে নিশ্চিহ্ন করা এবং গাজা দখলই এখন প্রধান লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এই ২ নেতার ওই বৈঠক থেকে খুব কম তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফলে রুদ্ধদ্বার এ বৈঠকে ঠিক কি কি আলোচনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা ইস্যুর সমাধান চান তিনি। সপ্তাহের শেষ নাগাদ ২ মাসের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, গাজা যুদ্ধ অবসানে জরুরি যুদ্ধবিরতির পাশাপাশি একমাত্র টেকসই সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের সঙ্গে ৫ দফা বৈঠক সফল হলে দুদেশের মধ্যে ট্রিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা ছিল বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধ চলাকালীন তেহরান বারবার আলোচনার জন্য মিনতি করেছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ দাবি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত এনেছে তা প্রথমবারের মতো স্বীকার করেছে তেল আবিব।
12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষে পরিস্থিতি থিত হলেও নতুন করে সামনে আসছে সংঘাতের প্রকৃত মাত্রা। মঙ্গলবার প্রথমবারের মতো এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, অত্যন্ত অল্প কিছু সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে, তবে এসব ঘাঁটি এখনও সচল রয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও তেল আবিব এ তথ্য এতদিন গোপন রেখেছিল। এর মধ্যে টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে ছিল গোয়েন্দা কেন্দ্র ও একটি লজিস্টিক্স ঘাঁটি। ইসরায়েলি বিজ্ঞান ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তা আন্তর্জাতিক মহলের নজরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, 12 দিনের যুদ্ধ চলাকালীন ইরান বারবার কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছে, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বাঘেই সাফ জানিয়ে দেন, তারা কোনো আলোচনার অনুরোধ করেনি। চলমান উত্তেজনার মধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর এটিই তার প্রথম সৌদি আরব সফর। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ছায়ায় হামলা চালিয়ে বিশ্ব নিরাপত্তা ভঙ্গ করেছে। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব না বলে জানান তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, সেই পরোক্ষ আলোচনা সফল হলে দুই দেশই অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতো। তেহরান ওয়াশিংটনের মধ্যে ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা আদৌ কতটুকু? সম্প্রতি নানা মহলে আলোচনায় এই প্রশ্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিলেও তার জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন বিশ্লেষকরা। বিভিন্ন দেশে সংঘাত থামানোয় নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আর এতেই ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একাধিক কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করা, কঙ্গো রুয়ান্ডার শান্তি চুক্তি, আজারবাইজান আর্মেনিয়ার দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা, এমনকি সিরিয়া লেবাননের স্থিতিশীলতা আনার উদ্যোগ সবই এই কয়েক মাসেই সম্ভব হয়েছে। মাত্র 12 দিনে এক যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকেও বিশ্বে একমাত্র কার্যকরী অভিযান হিসেবে অভিহিত করেন রুবিও। তবে সব অর্জন সত্ত্বেও ট্রাম্পের নোবেল পাওয়া কতটা সম্ভব? নিয়ম অনুযায়ী শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাঠানোর সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত। ওই সময়ের মধ্যে শুধুমাত্র নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্যরা চাইলে ফেব্রুয়ারির প্রথম সভায় কাউকে মনোনয়ন দিতে পারেন। নেতানিয়াহু তাদের মধ্যে একজন নন। তবে জাতীয় সংসদের সদস্য, সরকার প্রধান, আন্তর্জাতিক আদালতের বিচারক, পূর্ববর্তী বিজয়ী, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নির্দিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকেরা তাদের পছন্দমতো মানুষের জন্য প্রস্তাব দিতে পারেন। তালিকায় থাকা অনেক নামের ভিড়েও ট্রাম্পের সম্ভাবনা ম্লান হয়ে যেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইটে ট্রাম্পের জয়ের সম্ভাব্যতা ধরা হচ্ছে 10 থেকে 15%। এর চেয়ে এগিয়ে আছেন ইউলিয়া নাভালনিয়া, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং UNRW এর প্রধান ফিলিপে লাজারিনি। এছাড়াও যারা একসময় ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিলেন তারাও এখন মত বদলাচ্ছেন। এই অবস্থায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসতে দেখা যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খুব শিগগিরই ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর উপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি অভিযোগ করেন, ডলারকে দুর্বল করতেই এ জোট গড়ে তোলা হয়েছে। এছাড়া তামা আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। 2025 সালের মধ্যে $30,000 কোটি শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিক্স জোট গড়ে তোলা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধে জড়ানোর অভিযোগে ভারত সহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। তিনি আরও জানান, এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট 2025 থেকে। এর মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানান তিনি। শুধুমাত্র ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই দেশগুলোকে 10% শুল্ক দিতে হবে, আর তারা বেশি দিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয়, তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রার বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে 50% শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেওয়ার পরপরই নিউ ইয়র্ক মার্কেটে কপার ফিউচার্সের দাম 10% বেশি বেড়ে যায়। সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির উপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের ক্ষেত্রে শুল্ক হার 200% পর্যন্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া তিনি এও জানান, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় 1 বছরের সময় দেয়া হবে। হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এর মধ্যেই $10,000 কোটি শুল্ক আদায় করেছে এবং 2025 সালের মধ্যে এই পরিমাণ $30,000 কোটি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় চীন যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সুসম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং সম্প্রতি তার দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় যোগাযোগ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা ঘোষণা অব্যাহত রাখার ঘোষণা দিলেও পরিমাণ খুব সীমিত হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। প্রতিবেদনে জানানো হয়, এক ফোন আলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাত্র 10টি প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপ নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভ মস্কো দ্বন্দ্ব ঘিরে ট্রাম্পের অবস্থান স্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন ক্রেমলিন মুখপাত্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কিয়েভকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প জানান, কিয়েভকে মাত্র 10টি প্যাট্রিয়ট মিসাইল পাঠাবে ওয়াশিংটন। প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বর্তমানে বছরে 500টির মতো। প্রতি মিসাইলের মূল্য প্রায় $40 লাখ। সাধারণত একটি লক্ষ্যবস্তু ভূপাতিত করতে 2টি মিসাইল ব্যবহার করতে হয়। এ কারণে সহায়তাটি সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইউক্রেনকে অন্য উৎস থেকেও অস্ত্র সহায়তার উপায় খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আকাশ প্রতিরক্ষা সহ অত্যাবশ্যক সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রত্যাশার চেয়ে কঠিন হবে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন। পুতিনের কারণে প্রতি সপ্তাহে 7,000-এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি। এতটুকু আমি এখন বলতেই পারি যে আমরা পুতিনকে নিয়ে সন্তুষ্ট না, কারণ তিনি অনেক মানুষ হত্যা করেছেন, আর এদের মধ্যে বেশিরভাগই দুদেশের সেনা সদস্য। এখন প্রতি সপ্তাহে প্রায় 7,000 মানুষ প্রাণ হারাচ্ছেন। আমি পুতিনের এই কার্যকলাপে খুশি না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য আসছে, তবে ইউরোপীয় দেশগুলো এখনও ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রেখেছে। এ সময় মস্কোর ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিযোগ করেন তিনি। বলেন, এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনে হামলা হলে রাশিয়ায় বোমা ফেলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, গেল বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন। তহবিল দাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে CNN, যেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, পুতিনকে হুমকি দিয়ে বলেছিলেন, যদি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে তাহলে মস্কোয় বোমা ফেলবেন তিনি। তবে তার কথা বিশ্বাস করেননি রুশ প্রেসিডেন্ট।
তহবিলদাতাদের সঙ্গে ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তাইওয়ান ইস্যুতে একই ধরনের হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111 জনে দাঁড়িয়েছে। এখনও 172 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টেক্সাসে বন্যার ভয়াবহতা না কমতেই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে ঘরবাড়ি। নিখোঁজ রয়েছেন অন্তত 3 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 85 জনকে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে চীনা উপকূলে টাইফুন ড্যানাসের প্রভাবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও আদতে তা নয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার প্রকৃতির ভয়াল রূপ দেখছে নিউ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ করে বাড়তে থাকে অঙ্গরাজ্যটির রিও রুইডেসো নদীর পানি। তীব্র বর্ষণ আর পাহাড়ি ঢলে মুহূর্তেই বদলে যায় নদীর রূপ। রুইডেসো গ্রামে পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। জীবিত উদ্ধার করা হয় 85 জনকে। এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন 1.5 শতাধিক মানুষ। তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। তবে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয়দের পাশাপাশি কাজ করছে দেশটির ফেডারেল বাহিনী ও মেক্সিকোর উদ্ধারকারী দল। আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আমাদের প্রথম কাজ হলো বন্যায় দুর্গতদের খুঁজে বের করা। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখা এবং তাদের সবাইকে খুঁজে বের করা। অন্যদিকে চীনা উপকূলে আঘাত এনেছে টাইফুন ড্যানাস। দেশটির পূর্বাঞ্চলের ঝেইজিয়াং প্রদেশে টাইফুনটি আছড়ে পড়ার পর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দেয় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হয় যান চলাচল। বৈরী আবহাওয়ার একই চিত্র নেপাল চীন সীমান্তে। ভারী বৃষ্টিতে এরই মধ্যে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেই শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। মঙ্গলবার থেকে মার্সেই বিমানবন্দর ও প্রধান রেল স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। 900 হেক্টরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন নেভাতে কাজ করছে শত শত দমকল কর্মী। দাবানলে বিপর্যস্ত ফ্রান্সের দক্ষিণাঞ্চল মার্সেই শহরের পাশে লেপেন মিরাবো এলাকায় ছড়িয়ে পড়া আগুনে কার্যত স্থবির হয়ে পড়েছে শহরটির জনজীবন। মঙ্গলবার দুপুরে আগুন শহরের দিকে এগিয়ে এলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই প্রোভেন্স বিমানবন্দর। মার্সেই শহরের প্রধান রেল স্টেশনেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। হঠাৎ বাতিল ঘোষণা করা হয় একাধিক ফ্লাইট। বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের অনেকেই জানিয়েছেন বাড়ি থেকে আগুনের ধোঁয়ার গন্ধ পাচ্ছিলেন তারা। শুধু বিমান ও ট্রেন নয়, বন্ধ করে দেওয়া হয় দুটি মহাসড়কের বড় অংশ। শহরের উত্তরাংশে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় জানালা দরজা বন্ধ রেখে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্সেইয়ের কাছের পাইনবন ও পাহাড়ি এলাকা। শহরের পুরানো বন্দর এলাকায় ভারী ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন দমনে 700-র বেশি দমকল কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও পানিবাহী বিমান। কয়েক সপ্তাহের টানা দাবদাহ ও প্রবল বাতাসের কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। গেল কয়েকদিনে একাধিক এলাকায় দেখা দিয়েছে একই ধরনের আগুন। বিশেষজ্ঞদের ধারণা ইউরোপের চলমান দাবদাহ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের পরিণতি। পরিস্থিতির অবনতি হলে জরুরি অবস্থা জারি হতে পারে মার্সেই সহ আশেপাশের শহরগুলোতে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতি এবং গাজা সংকটকে মূল আলোচ্য বিষয় রেখে মালয়েশিয়ায় শুরু হয়েছে 58তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। 3 দিন ব্যাপী এই সম্মেলন চলবে 12 জুলাই পর্যন্ত। প্রথম দিনে এই সদস্য রাষ্ট্রগুলোকে অভ্যন্তরীণ বাণিজ্য জোরদার এবং একীভূত অবস্থান করে তোলার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। অতিথিদের আনুষ্ঠানিক স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বলেন, বহির্বিশ্বের চাপ মোকাবিলায় নিজেদের মধ্যকার ভিত্তি আরও শক্ত করতে হবে, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হবে এবং একীভূতভাবে এগোতে হবে।
আসিয়ানের অন্যতম চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন 6টি আসিয়ান দেশের ওপর 25 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ হবে। এর মধ্যে শুধু ভিয়েতনামই আলোচনার মাধ্যমে তা 20% নামিয়ে আনতে পেরেছে, যেখানে শুরুতে তা ছিল 46%। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া এই শুল্ক কার্যকর হওয়ার আগেই আবারও আলোচনার চেষ্টা করছে। শুধু শুল্ক নয়, এই সম্মেলনে আলোচনায় রয়েছে আরও গাজা সহ বেশ কিছু স্পর্শকাতর ইস্যু। মিয়ানমারের চলমান সংঘাত এবং আসন্ন নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। সব পক্ষকে বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি, যদিও সম্মেলনে অনুপস্থিত রয়েছে মায়ানমার। আসিয়ানের বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার থেকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আশা করা হচ্ছে বিতর্কিত শুল্ক নীতির পর মিত্রদের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালাবেন তিনি। সম্মেলনের খসড়া যৌথ বিবৃতিতে একতরফা শুল্ক নীতির সমালোচনা করা হয়, যদিও বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। আসিয়ানের নেতারা এর মধ্যেই জানান ওয়াশিংটনের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক চুক্তি সদস্য রাষ্ট্রদের ক্ষতিগ্রস্ত করবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. চ্যাটজিপিটি আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কারো মতে শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে চ্যাটজিপিটির কারণে, আবার কারো শঙ্কা শেখার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে নতুন এক উদ্বেগ, যেখানে বলা হয় এআই ব্যবহারে কমছে মস্তিষ্কের সক্রিয়তা, বাড়ছে বুদ্ধিবৃত্তিক অলসতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় 54 জন শিক্ষার্থীকে 4 মাসে 4টি প্রবন্ধ লেখার কাজ দেয়া হয়। প্রথম 3টি প্রবন্ধে তাদের ভাগ করে দেওয়া হয় 3টি দলে। এক দল ব্যবহার করেন কেবল চ্যাট জিপিটি, এক দল সার্চ ইঞ্জিন এবং অন্য দল প্রবন্ধ লিখতে কোনো কিছুর সহায়তা নিতে পারেন না। কিন্তু চতুর্থ প্রবন্ধে আনা হয় নতুন নিয়ম। আগের 3 প্রবন্ধে যারা এআই ব্যবহার করেননি, চতুর্থ প্রবন্ধে তারা ব্যবহার করেন এআই। অন্যদিকে যারা এআই ব্যবহার করেছিলেন, চতুর্থ প্রবন্ধটি তাদের লিখতে হয়েছে কোনো কিছুর সহায়তা ছাড়া। গবেষণায় অংশগ্রহণকারীদের লেখা বিশ্লেষণ করা হয় ভাষাগত সূক্ষ্মতা ও লেখার সময়কার মস্তিষ্কের বিদ্যুৎ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে। দেখা যায় যারা বারবার চ্যাট জিপিটি ব্যবহার করেছে তাদের মস্তিষ্কের সক্রিয়তা অন্যদের তুলনায় অনেক কম। তারা পূর্ববর্তী লেখার তথ্য মনে রাখতেও ব্যর্থ হয়েছে এবং প্রবন্ধের প্রতি তাদের দায়বদ্ধতাও কম ছিল। গবেষকদের মতে এটি হলো কগনিটিভ বা বুদ্ধিবৃত্তিক ঋণ, যেখানে মস্তিষ্ক প্রয়োজনীয়ভাবে সক্রিয় না থাকায় ধীরে ধীরে চিন্তার সক্ষমতা হ্রাস পায়। চতুর্থ পর্বে যখন এআই ব্যবহারকারীরা হঠাৎ নিজে নিজে লেখার সুযোগ পান, তখন তাদের মান অন্যদের তুলনায় অনেক নিচে থাকে। এমনকি প্রথমবারের মতো যারা এআই ব্যবহার করেছিল তারাও তুলনামূলকভাবে বেশি কৌশলী ও ফলপ্রসূভাবে এআই ব্যবহার করতে সক্ষম হয়। এর পেছনে কারণ হিসেবে দেখা যায় নিজে লেখার সময় যে চিন্তা শক্তি ব্যয় করতে হয় তা ভবিষ্যতের কাজে উপকারে আসে। ফলে এআই এর সহায়তায় কাজ করলেও তারা পুরো লেখার বোঝা এআই এর ওপর চাপিয়ে দেয় না। এ থেকে পরিত্রাণের উপায় উঠে আসে এই গবেষণায়। ঐতিহাসিক এক উদাহরণ টেনে গবেষকরা বলেন 70-এর দশকে ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ না করে পরীক্ষা পদ্ধতিতে এমনভাবে পরিবর্তন আনা হয়েছিল যেন হিসাব নিকাশের চেয়ে বুদ্ধিবৃত্তিক দক্ষতাই সেখানে মুখ্য হয়ে ওঠে। ঠিক একইভাবে আজকের দিনেও এআইকে বাদ দিয়ে নয়, বরং পরীক্ষা পদ্ধতি এমন হতে হবে যেন এআই ব্যবহার করলেও মূল্যায়নের মানদণ্ড হয়ে ওঠে বিশ্লেষণী চিন্তাশক্তি ও সৃজনশীলতা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের প্রধান বিচারপতি ও তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি। নারী শিক্ষা ও মৌলিক অধিকার বঞ্চিত করার অভিযোগ। ভারতের গুজরাটে সেতু ধসের ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। স্থানীয় সময় মহিসাগর নদীর গম্ভীরা মুজপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল থেকে সেতুতে গাড়ির প্রচণ্ড চাপ ছিল। হঠাৎ করে বিকট শব্দে সেতুটির একটি অংশ ধসে পড়ে, সঙ্গে সঙ্গে নদীতে পড়ে তলিয়ে যায় 4টি যানবাহন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ সেতুটি বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।
এতে বিমানে থাকা একজন পাইলট নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে রাজস্থানের চুরু জেলার একটি গ্রামের কাছে ভেঙে পড়ে জাগুয়ার মডেলের বিমানটি। আহত হয়েছেন অন্তত 2 জন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিমান বাহিনী। জাগুয়ার মডেলের যুদ্ধ বিমানটি দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে খাদ্যাভাবে থাকা জনসংখ্যার হার। মর্নিং কনসাল্টের সবশেষ জরিপ অনুযায়ী গত 4 বছরে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার হার দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন সরকারের সহায়তা কমে যাওয়ায় এই সংকটের মূল কারণ। যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন ঊর্ধ্বমুখী, তখন দেশটির লাখ লাখ মানুষ খাবারের জন্য নির্ভর করছে দাতব্য সংস্থার উপর। ফেডারেল সরকার খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করার ফলে 4 বছরে দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতার হার দ্বিগুণ হয়েছে। খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। মর্নিং কনসাল্টের সর্বশেষ জরিপ অনুযায়ী এক্সিওসের করা এক প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তার হার ছিল প্রায় 8%, যেখানে 2025 সালের মে মাসে তা বেড়ে দাঁড়ায় 15.6%। অর্থাৎ প্রত্যেক 6 জন প্রাপ্তবয়স্কের একজন কখনো কখনো বা প্রায়ই না খেয়ে থাকছেন। একদিকে যখন ওয়াল স্ট্রিটে সূচক নতুন রেকর্ড ছুঁয়েছে, অন্যদিকে লাখ লাখ মানুষ খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামের একটি নতুন আইন সই করেছেন, যার ফলে আগামী 1 দশকে ফুড স্ট্যাম্প বা SNAP কর্মসূচির বাজেট থেকে কাটা যাবে $23,000 কোটি। কঠোর শ্রম শর্ত আরোপ এবং ছাড়ের সীমা কমিয়ে দেওয়ায় বিপাকে পড়বে বহু নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তি এবং একক অভিভাবক পরিবারগুলো সংকটে পড়তে পারে। বাজেট ছাঁটাইয়ের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন আইনের কারণে গড়ে প্রতি মাসে প্রায় 32 লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। দেশ জুড়ে খাদ্য সহায়তা দানকারী সংস্থাগুলো নতুন করে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সহায়তার ঘাটতি মেটাতে তাদের অবদান কতদূর যাবে তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদা ও আফগান প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির মতে 2021 থেকে 2025 সাল পর্যন্ত নারীদের শিক্ষা, চলাচল, মত প্রকাশ সহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তালেবান। তারা মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা, কর্মক্ষেত্র ও জনজীবনে অংশগ্রহণে বাধা দিয়েছে। এই নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আইসিসি এই পরোয়ানা জারি করেছে, তবে বাস্তবায়ন এখন সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করছে। পাকিস্তানি স্কুল ভ্যান দুর্ঘটনায় 29 শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভ্যানটি। আজাদ কাশ্মীরের ঝেলাম উপত্যকার পাহাড়ি সড়কের এক ভয়ঙ্কর মোড়ে ঘটে এ দুর্ঘটনা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 16 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের নেওয়া হয় হাটিয়ানবাল হাসপাতালে, যেখান থেকে গুরুতর আহত 6 জনকে পাঠানো হয় মুজাফফরাবাদের মিলিটারি হাসপাতালে। পুলিশ জানায়, রাস্তার পাশে উঁচু গাছ না থাকলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দেখছেন আন্তর্জাতিক সময়। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড। দ্বীপটির 1000 বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে যত্ন করে তুলে ধরা হয়েছে গোটল্যান্ড মিউজিয়ামে। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই জাদুঘর নিয়ে গোটল্যান্ড থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 5000 বছরের আগে থেকে মানুষের বসতি করা সমুদ্র বেষ্টিত দ্বীপ গোটল্যান্ড, যে দ্বীপের রয়েছে 1000 বছরের ইতিহাস আর ঐতিহ্য। দ্বীপটির প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত নানা নিদর্শন, কঙ্কাল, পাথর, অস্ত্র আর গৃহস্থলের জিনিস সহ নানান প্রাচীন শিল্পকর্ম প্রদর্শন করা আছে গোটল্যান্ড মিউজিয়ামে। রয়েছে শত শত বছরের পুরাতন পাথরের খোদাই করা রুনলিপি, চিহ্ন আর নকশা। 1000 বছর আগের মানুষের কঙ্কাল, যাদের কেউ হয়তো কৃষক ছিলেন, কেউ যোদ্ধা বা কেউ ছিলেন গৃহিণী। ভাইকিংসের সময় সুইডেন এবং গোটল্যান্ডের মানুষ বিশ্বাস করত জন্মের সময় ভাগ্যের দেবীরা মানুষের জন্য একটি সূক্ষ্ম সুতা বোনেন, আর সেই সুতাই নির্ধারণ করত কার জীবন কত দীর্ঘ হবে। বিশ্বাস করা হতো যখন সেই সুতা ছিঁড়ে যায় তখনই শেষ হয় মানুষের জীবন। গোটল্যান্ডের ইতিহাস শুধু পাথরে লেখা নয়, গেঁথে আছে মানুষের হাড়ে, কাপড়ে, এমনকি সুতার ভেতরেও। শহরের প্রাণকেন্দ্রে গোটল্যান্ড মিউজিয়াম যেন এক জীবন্ত সময়যন্ত্র, যেখানে স্পর্শ করা যায় 1000 বছরের পুরানো মানুষের জীবনের ছাপ। শফিউল আলম,
সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও 95 ফিলিস্তিনি। লেবাননে হামাসের 3 শীর্ষ নেতাকে হত্যার দাবি। ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। ইউক্রেনে সামরিক সহায়তা সীমিত করছে যুক্তরাষ্ট্র। পুতিনের কার্যকলাপ নিয়ে কঠোর সমালোচনা ট্রাম্পের। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট নয় বলছে ক্রেমলিন। বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় 3 জনের প্রাণহানি। টেক্সাসে মৃত্যু বেড়ে 111। ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের মার্সেই শহর, বন্ধ বিমানবন্দর ও রেল স্টেশন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।